বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অমূল্য রত্ন সুন্দরবন। গহীন এই ম্যানগ্রোভ অরণ্যে ভ্রমণ মানেই এক অনন্য অভিজ্ঞতা। আর এই যাত্রা যদি শুরু হয় ঝালকাঠির মতো শান্ত নদীবেষ্টিত এক জেলা থেকে, তবে তার আবেদন আরও গভীর হয়ে ওঠে। চলুন, আমার দেখা ও অনুভব করা সেই যাত্রার গল্প শোনাই আপনাদের। যে বাসটিতে করে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করব, সেই বাসটি আপনারা দেখতে পারতেছেন। তো আমরা রওনা করে দিয়েছি। সকালের নরম আলোয় ঝালকাঠির রাস্তাগুলো যেন ঘুমভাঙা এক গ্রাম্য শহরের কথা বলে। তো আমরা বর্তমানে গাবখান ব্রিজের উপরে উঠে গিয়েছি। সেই সাথে আমাদের সকালের নাস্তা হিসেবে ডিম খিচুড়ি দেওয়া হয়েছে। তো আমরা এখন সকলে মিলে ডিম খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সেরে ফেললাম। যেহেতু সামনে তেমন একটা সময় পাওয়া যাবে না, তার জন্য। তো খেতে খেতে আমরা বেকুটিয়া ব্রিজের উপরে চলে আসছি। দেখতে পারতেছেন যে খালটির উপরে বেকুটিয়া সেতু নির্মিত হয়েছে, সেই খালটি। তো আমরা দেখতে দেখতে ব্রিজ ওভারটেক করে টোলঘরের দিকে এগিয়ে যাচ্ছি। পথে আপনারা দেখতে পারতেছেন মনোরম দৃশ্য। তো এখন আমরা টোল প্লাজায় টোল দিয়ে সামনে এগিয়ে যাব। তো আমরা এই টোলের পরেই পিরিজপুর শহরে প্রবেশ করব, যেখান থেকে আমাদের গন্তব্য হবে বাগেরহাট জেলায়। মোটামুটি 3 থেকে 4 ঘন্টার ভিতরে মোংলা বন্দরে আমরা পৌঁছে যাব। তো আপনারা বাকি পথটুকু আমাদের সাথেই থাকবেন এবং রাস্তার দুপাশের মনোরম দৃশ্য উপভোগ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। তো আমরা এখন পিরিজপুর শহরের মধ্যে প্রবেশ করতেছি। আজকের আবহাওয়াটা অনেকটা ভালো, যার কারণে রাস্তার দুপাশের চিত্র দেখতে অনেকটা ভালো লাগতেছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরের দৃশ্য। এখন আমাদের গাড়িতে তেল নিতে হবে, যার জন্য আমরা পাম্পে গাড়ি থামিয়েছি তেল নেওয়ার জন্য। তো আপনাদের এই পিরিজপুর জেলা সম্পর্কে কিছু কথা বলে রাখি। পিরিজপুর অবস্থিত দেশের দক্ষিণ-পশ্চিম অংশে, বরিশাল বিভাগের অন্তর্গত। চারপাশে নদী, খাল, বিল আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জেলা যেন প্রকৃতির এক অপার উপহার। ইতিহাসের পাতা বলছে এই জেলার নামকরণ করা হয়েছে একজন ধর্মপ্রচারক পীরের নামে। 1984 সালে এটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে যাত্রা শুরু করে। এখানে রয়েছে 7টি উপজেলা: পিরিজপুর সদর, নাজিরপুর, স্বরূপকাঠি, কাউখালী, ভান্ডারিয়া, মঠবাড়িয়া এবং ইন্দুরকানী। এই জেলার অর্থনীতির মূল ভিত্তি কৃষি ও মৎস্য চাষ। আর স্বরূপকাঠির কাঠের হাট ও ফার্নিচারের শিল্প পুরো বাংলাদেশে পরিচিত একটি নাম। কসা ও বলেশ্বর নদীর প্রবাহে ভেসে যায় এখানকার জীবনযাত্রা। নদীমাতৃক এই জেলা ভ্রমণপিপাসুদের জন্য এক অনন্য গন্তব্য। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে বাগেরহাট জেলায় প্রবেশ করেছি। আর কিছুক্ষণ পরেই আমরা বাগেরহাট মাজারের সামনে চলে আসব। তো আপনারা দেখতে পারতেছেন দুই পাশের প্রাকৃতিক দৃশ্য, সবুজের সমারোহ। আজকের আবহাওয়াটা অনেকটা রৌদ্রোজ্জ্বল থাকায় রাস্তার দুপাশের দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগতেছিল।
তো এই মুহূর্তে আমরা চলে আসছি বাগেরহাট খানজান আলী মাজারের সামনে, যেখান থেকে ক্রস করে আমাদের গাড়ি চলে যাবে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের সামনে। তো এই ফাঁকে আপনাদেরকে আমি বাগেরহাট জেলা সম্পর্কে কিছু বলে রাখি। বাগেরহাট বাংলাদেশের খুলনা বিভাগের একটি প্রাচীন ও সমৃদ্ধ জেলা। এটি ইউনেস্কো ঘোষিত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বিশ্বখ্যাত ৬০ গম্বুজ মসজিদের জন্য বিশেষভাবে পরিচিত। ১৫০০ শতকে খানজাহান আলী কর্তৃক নির্মিত এই মসজিদ শুধু ধর্মীয় স্থাপনা নয়, এটি বাংলার মুসলিম স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। বাগেরহাটে রয়েছে ৯টি উপজেলা: বাগেরহাট সদর, মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী, মোরেলগঞ্জ, শরণখোলা, কচুয়া, রামপাল ও মোংলা। এই জেলার অন্যতম আকর্ষণ মোংলা সমুদ্রবন্দর ও সুন্দরবন। বন্যপ্রাণী, নদী ও বনের এক অপূর্ব মিলনস্থল বাগেরহাটকে করেছে পর্যটকদের জন্য একটি আদর্শ স্থান। এছাড়াও খানজাহান আলীর মাজার, ঠাকুরবাড়ি, বড়দিঘি ও নানা ঐতিহাসিক নিদর্শন বাগেরহাটকে করেছে সমৃদ্ধ ও চিত্তাকর্ষক। এখানকার অর্থনীতির মূল ভিত্তি কৃষি ও মৎস্য চাষ। নদী ও বনজ সম্পদ এখানকার মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মানুষেরা সরল, অতিথিপরায়ণ আর ঐতিহ্যপ্রেমী। তাদের মুখের হাসি বাগেরহাটের আসল সৌন্দর্য। প্রকৃতি, ইতিহাস আর ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। এই মিলে হচ্ছে বাগেরহাট। আমাদের গাড়ি দুপাশের সবুজ বনায়নকে পিছনে ফেলে এগিয়ে চলেছে মোংলা বন্দরের উদ্দেশ্যে। তো আসুন আমরা এখন জেনে নেই মোংলা বন্দর সম্পর্কে কিছু কথা। খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত এই বন্দরটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি দেশের অন্যতম ব্যস্ত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর। সুন্দরবনের নিকটবর্তী হওয়ায় মোংলা বন্দর প্রাকৃতিকভাবে সুরক্ষিত। এটি পশুর নদীর তীরে অবস্থিত, যা গভীরতা ও নাব্যতার জন্য পরিচিত। বাংলাদেশের দক্ষিণাঞ্চল জুড়ে আমদানি-রপ্তানি বাণিজ্যে এই বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে প্রতিদিন আসছে দেশি-বিদেশি জাহাজ, চলে পণ্য খালাস ও পরিবহন। শুধু বাণিজ্যই নয়, মোংলা বন্দর পর্যটকদের কাছেও আকর্ষণীয়। এখান থেকে সহজেই ঘুরে আসা যায় সুন্দরবন, হরিণঘাটা কিংবা পশুর নদীর তীর ঘেঁষা গ্রামগুলো। তো আমরা সুন্দরবন যাত্রার জন্য ছুটে চলেছি। তো দুপাশের প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পারতেছেন। সবুজ বনায়ন, ফসলের মাঠ এবং চিংড়ি চাষিদের ঘেরগুলো দেখতে পারতেছেন দুপাশে। রাস্তার দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে আমি সত্যি বিমোহিত। সবুজের বুক চিরে এগিয়ে চলেছে এই রাস্তাটি, যেটি ধরে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। সত্যি কথা বলতে আমার এক মুহূর্তের জন্য নিজেকে বোরিং ফিল লাগেনি বা অস্বস্তিকর এমন কোনো মনোভাব জন্মায়নি। দুপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালোই লাগতেছিল। রাস্তার দুপাশে গাছ থাকার কারণে হাওয়ার শীতল পরশ আমার শরীরে স্পর্শ করতেছিল।
যা সত্যিই মনোমুগ্ধকর। তো আমরা ছুটে চলেছি এবং বাসের ভিতরে সবাই মিলে সেই সাথে মজা চলতেছে, সকলে মিলে ড্যান্স করতেছে, দেখতে পারতেছেন। এখন আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে কিছু কাজ সারার জন্য। তো দেখতে পারতেছেন সকলে নেমে পড়েছে। তো যাত্রা বিরতি শেষে আমরা আবার ছুটে চলেছি মোংলা বন্দরের উদ্দেশ্যে। তো আপনারা দেখতে পারতেছেন মোংলা বন্দর। তো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। হ্যাঁ আছি অবশ্যই। অবশেষে আমরা এসে গেছি সেই ব্যারের বিখ্যাত দৌড়। তো বন্ধুরা, আমরা দীর্ঘ যাত্রা শেষ করে ঝালকাঠি থেকে বর্তমানে মোংলা পোর্টে অবস্থান করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এখান থেকে বিভিন্ন ট্রলার আছে। এই ট্রলারের মাধ্যমে আপনারা সুন্দরবনের উদ্দেশ্যে ঘুরতে পারবেন। তো আমরা বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রলার, যেটি আমরা রিজার্ভ করেছি, এই ট্রলারের মাধ্যমে আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করব। তো আপনাদের এই আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে থাকুন, সামনে আপনাদেরকে সুন্দরবন ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা ঘাট ত্যাগ করে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা করেছি। তো আমরা একটি বড় ট্রলার ভাড়া করেছি, যেহেতু আমাদের লোক সংখ্যা ছিল অনেক, তাই এই ট্রলারটির ভাড়া পড়েছে ৮,০০০ টাকা। আমাদের সুন্দরবনের করমজল পয়েন্টে নিয়ে যাবে এবং সেখান থেকে আবার এখানে নিয়ে আসবে। তো আপনারা যারা ২-৪ জন আসবেন তারা ঘাটে ছোট ছোট বোটগুলো পাবেন, যেগুলো ৩ থেকে ৪,০০০ টাকায় ঘুরতে পারবেন। তো আমরা এখন পশুর নদীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এটি হলো যাই আপনার গাবখান চ্যানেলের সাথে সংযুক্ত ঝালকাঠি, এবং সামনে দেখতে পাচ্ছেন পশুর নদী বন্দর এরিয়া, খুব ব্যস্ত একটি নদী। পশুর নদী মূলত খুলনা ও বাগেরহাট জেলার মাঝ দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী। এটি সুন্দরবনের বুক চিরে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই নদী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরের নৌপথ হিসেবে ব্যবহৃত হয়। প্রতিদিন হাজার হাজার টন পণ্য এই নদীপথে পরিবাহিত হয়। পশুর নদীর তীরে অবস্থিত করমজল সুন্দরবনের প্রবেশদ্বার ও এটি একটি বিখ্যাত ইকো ট্যুরিজম কেন্দ্র। এখান থেকে দেখা যায় নদী, বন ও বন্যপ্রাণীর অপূর্ব সমন্বয়। নদীটি জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ। এখানে দেখা যায় বিভিন্ন প্রজাতির মাছ, ডলফিন, কাঁকড়া ও পাখি। নদীর সাথে জেলে ও নৌযান শ্রমিকদের জীবিকা জড়িয়ে আছে নিবিড়ভাবে। পশুর নদী শুধু পরিবহন নয়, বরং দক্ষিণাঞ্চলের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। এর উপর নির্ভর করে গড়ে উঠেছে শিল্প, ব্যবসা ও মানুষের জীবনযাত্রা। তো আমরা এখন সুন্দরবনের করমজল পয়েন্টে প্রবেশ করেছি। তো আপনারা দেখতে পারতেছেন আমাদের ট্রলার
ইতিমধ্যে চলে এসেছে করমজল পয়েন্টে। তো আমরা আজকে মূলত এই করমজল পয়েন্টটি ঘোরাঘুরি করব এবং আপনাদেরকেও এর প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, আর এই বনের প্রবেশদ্বারে অবস্থিত এক অনন্য পর্যটন কেন্দ্র হলো করমজল। করমজল বাগেরহাট জেলার মোংলা উপজেলার কাছে পশুর নদীর তীরে অবস্থিত। এটি মূলত একটি ইকো ট্যুরিজম সেন্টার হিসেবে পরিচিত। বাংলাদেশ বন বিভাগ এই কেন্দ্রটি গড়ে তুলেছে ভ্রমণপ্রেমীদের জন্য সুন্দরবনের সৌন্দর্য ও জীববৈচিত্র্যকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে। তো আমরা এই মুহূর্তে বার্থিং করতে চলেছি করমজল পয়েন্টে। তো আপনারা দেখতে পারতেছেন দূরে করমজল পয়েন্টে বার্থিং করার সিঁড়ি, যেখানে এসে মূলত পর্যটকদের বোটগুলো বার্থিং করে। দীর্ঘ যাত্রা শেষে এখন আমরা প্রবেশ করতে চলেছি করমজল পয়েন্টে সুন্দরবন অংশে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশদ্বার সুন্দরবন পয়েন্টে। তো চলুন এখন আমরা প্রবেশ করি ভিতরে। রনি ভাই চারিদিক দেখেন ভাই রে ভাই, এ কোন প্লেয়ার খাইতেছে কেমন এটা দেন। আর এটার কথা, এটার চিন্তা বাদ দেন, উইটা দেন খাইতেছে কেমন। আরে আল্লাহ আরে আল্লাহ, মোবাইল লালই ভাই খাই কি সুন্দর। হ্যাঁ এটা খাই মজা পায় না। আরে এটা খাই মজা নাই রে, এটি কি খায় এটা কাজু বন্ধুরা, আপনারা যারা এই করমজল পয়েন্টে ঘুরতে আসবেন তাদেরকে একটা কথা বলে দেই, যখন এই পয়েন্টে নামবেন তখন অবশ্যই খালি হাতে থাকার চেষ্টা করবেন। হাতে কোনো বোতল বা খাবার কিছু রাখবেন না, তাহলে কিন্তু এভাবে বানরের হামলার শিকার হতে পারেন। দেখতে পারতেছেন কারো হাতে বোতল দেখলেই বানরগুলো তাড়া করতেছিল। তো সকলে এই বিষয়টি মাথায় রাখবেন, কোনো কিছু হাতে রাখবেন না, তাহলে কিন্তু আপনারা বানরের হামলার শিকার হতে পারেন। তো বিষয়টি বেশ মজাদার লাগছিল আমার কাছে। তো এখান থেকে আমি মূলত চলে আসলাম হরিণ দেখার জন্য। এখানে কিছু হরিণ পালন করা হয়। তো আপনারা দেখতে পারতেছেন কিছু হরিণ এখানে রাখা হয়েছে, হরিণগুলোকে। এই যে এই যে ছবি তুলি
বাড়ি লই দুইটা দাপাদাপি করে। মাথা ছেড়ে দিচ্ছে বাঘ, ও কিন্তু খেপছে। এটা তো বন্ধুরা দেখতে পেলেন বানর আমাকে কিভাবে তাড়া করলো। আসলে আমিও মোটেও প্রস্তুত ছিলাম না এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। তা আপনারাও খুব সাবধানে চলাচল করবেন। তো এখানে দেখতে পারতেছেন ডলফিনের একটি মিউজিয়াম বানিয়ে রাখা হয়েছে, যেখানে ডলফিন সম্পর্কে বিভিন্ন লেখা লেখা আছে। তো আমরা এখানে প্রবেশ করে সেটি ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। তো বন্ধুরা, আমরা এখন বনের ভিতরে প্রবেশ করার জন্য এই রাস্তা ধরে হেঁটে চলেছি। দেখতে পারতেছেন রাস্তার দুপাশের প্রাকৃতিক দৃশ্য। এরপরে যত যাব শুধু বন আর বন, এবং সরকারিভাবে একটি রাস্তা তৈরি করা হয়েছে কনক্রিট দিয়ে, ব্রিজের মতো করে। কারণ এখানে জোয়ারের সময় পানি উঠে যায় এবং বাটার সময় কর্দমাক্ত থাকে, এবং সুন্দরী গাছের অনেক শিকড় আছে, যার কারণে এর ভিতরে হাঁটা যাবে না। তাই সরকারি উদ্যোগে এই পথটি তৈরি করা হয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য। তো আমরা এই পথ ধরে যতদূর যাওয়া যায় বনের ভিতরে ততদূর আমরা হেঁটে যাব এবং আপনাদেরকে এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করাবো। প্রতিমধ্যে আমাদের সাথে থাকা দুইজনের সাথে দেখা হয়ে গেল। আমরা মনে করেছিলাম তারা হয়তো আমাদের আগেই বনের ভিতরে প্রবেশ করেছে, কিন্তু হঠাৎ করে তাদের দেখা পেয়ে যাওয়ায় তাদের সাথে একটু আনন্দ বিনিময় করলাম। তারাও অনেক আনন্দিত এই নৈসর্গিক দৃশ্য দেখে। তো চলুন আপনাদেরকে সুন্দরবন সম্পর্কে কিছু কথা বলে রাখি। সুন্দরবন কিন্তু শুধু একটি বন নয়, এটি প্রকৃতির এক অপূর্ব বিস্ময়। এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা বাংলাদেশ ও ভারতের সীমান্ত জুড়ে বিস্তৃত। বনের নাম এসেছে সুন্দরী গাছের নাম থেকে, যা এই বনের একটি প্রধান বৈশিষ্ট্য। সুন্দরবন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত একটি জলাভূমি। এর মধ্যে বাংলাদেশে পড়েছে প্রায় 60%। এই বনে রয়েছে হাজারো জাতের গাছপালা, মাছ, পাখি এবং বন্যপ্রাণী। সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় ও রহস্যময় বাসিন্দা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এরা পানিতে সাঁতার কাটতে পারে এবং কাদামাটিতেও সহজে চলাফেরা করতে পারে। সুন্দরবনের বাঘদের স্বভাব অন্য যে কোনো বনের বাঘদের থেকে আলাদা। এখানে রয়েছে চিত্রা হরিণ, কুমির, ইরাবতী ডলফিন, বানর, গুইসাপ সহ অসংখ্য প্রাণী। এছাড়াও নানা ধরনের পাখি যেমন মাছরাঙা, বক, শকুন এবং বিদেশি পরিযায়ী পাখিও দেখা যায় শীতকালে। সুন্দরবনের সঙ্গে স্থানীয় মানুষের জীবনের গভীর সম্পর্ক। মাছ ধরা, মধু সংগ্রহ, কাঠ সংগ্রহ সবকিছুতেই সুন্দরবনের ভূমিকা অপরিহার্য। তবে এর পাশাপাশি আছে নানা ঝুঁকিও, বিশেষ করে বাঘের আক্রমণ বা প্রাকৃতিক দুর্যোগ। অবৈধ কাঠ কাটা, জলবায়ু পরিবর্তন, নদী ভাঙ্গন এবং প্লাস্টিক দূষণের ফলে সুন্দরবন আজ হুমকির মুখে। তাই আমাদের উচিত এই অমূল্য বনকে রক্ষা করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সুন্দরবন শুধু বাংলাদেশের গর্ব নয়, এটি গোটা বিশ্বের জন্য একটি প্রাকৃতিক আশীর্বাদ। তাই আমাদেরকে আরও সচেতন হওয়া উচিত এই বনকে রক্ষায়। তাহলেই আমরা এই বনের নৈসর্গিক
দৃশ্য উপভোগ করতে পারবো। অনেক রহস্যে ঘেরা এই বন। তো আপনারা দেখতে পারতেছেন আমরা হেঁটে চলেছি এই বনের ভিতরে, এবং রাস্তার দুপাশে যদি আপনি ক্লান্ত হয়ে যান তাহলে বসার জন্য জায়গা পেয়ে যাবেন, এখানে বসে আরাম করতে পারবেন এবং পরবর্তীতে আবার উঠে হাঁটাচলা করতে পারবেন। তো আমরা এখন যেখানে আসছি সেখানটা দেখতে পারতেছেন একটি খাল সুন্দরবনের ভিতরে প্রবেশ করেছে, সুন্দরবনের কোল ঘেঁষে। তো আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। আসলে এখানে না আসলে আপনি এর সৌন্দর্য কতখানি তা বুঝতে পারবেন না। বন সবসময় মানুষকে আকৃষ্ট করে, সবুজ গাছগাছালি, সেই সাথে পাখির কিচিরমিচির আওয়াজ আপনাকে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ দিবে। তো আমরা এখানে লাল কাঁকড়া খোঁজার চেষ্টা করতেছি, এখানে নাকি লাল কাঁকড়া দেখা যায়। তো আমরা দেখতে না পেয়ে আবার সামনে হাঁটা শুরু করে দিয়েছি। আসলে আপনারা যারা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে চান তারা অবশ্যই একবার হলেও জীবনে এই বনে আসবেন। যেহেতু আমরা একটা ট্যুরের অংশ হিসেবে এখানে আসছি, যার জন্য বনের গহীন অরণ্যে যাওয়া হয়নি, কিন্তু যতটুকু পেরেছি ঢোকার চেষ্টা করেছি। তো এই খালের উপরে একটি ব্রিজ নির্মাণ করা আছে, যেখানে আসলে আপনারা ছবি তুলতে পারবেন। ব্রিজটি সত্যি আকর্ষণীয়, কারণ এরকম একটি বনের ভিতরে এরকম একটি ঝুলন্ত ব্রিজ যে কোনো ভ্রমণ পিপাসুকে আকৃষ্ট করবে। এবং ব্রিজের এক সাইডে দেখতে পারতেছেন বসার ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে বসে ছবি তুলতে পারবেন, বা ক্লান্ত হয়ে গেলে এখানে বসে আপনারা রেস্ট করতে পারবেন। তো আমরা এখন ব্রিজটির উপরে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা দীর্ঘ কয়েক ঘন্টা ধরে এই বনের ভিতরে হাঁটতেছি, তারপরও ক্লান্ত মনে হচ্ছে না। আসলে বন এরকমেরই, আপনি কতক্ষণ হাঁটবেন, চারদিকে বাতাস আপনাকে প্রশান্তির ছায়া আপনার চারদিকে থাকবে, আপনার ক্লান্ত অনুভব করবেন না। সুন্দরবন যেহেতু আসছি এবং বনের ভিতরে ঢুকবো না তা তো হতে পারে না, তাই আমরা এক ফাঁকে বনের ভিতরে ঢুকে গেলাম। দেখতে পাচ্ছেন আসলে এর ভিতরে হাঁটার মতো তেমন কোনো জায়গা নাই বললেই চলে। তারপরও আমরা এই দুঃসাধ্য অভিযান সম্পন্ন করেছি, কারণ যেহেতু সুন্দরবনে আসছি, বনের ভিতরে না ঢুকলে বাসায় গিয়ে মনে হবে যে আমার যাত্রাটা অসম্পূর্ণ রয়ে গেছে। যার জন্য আমরা এক ফাঁকে বনের ভিতর নেমে পড়েছি। আসলে এভাবে বনের ভিতর নামা ঠিক না, যেহেতু তাদের একটা এই যে দেখতে পাচ্ছেন রোড দেওয়া আছে, এই রোডে আসলে মানুষ হাঁটা চলা করে, কিন্তু আমরা বনের ভিতরে চলে আসছি বনের সৌন্দর্য উপভোগ করার জন্য। এবং এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ফুল হয়েছে, গাছগুলোর নাম কি আমি ঠিক জানি না, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর সুন্দর ফুল নিয়েছে। তো আপনাদের যদি কারো সাহস থাকে অবশ্যই বনের ভিতরে ঘোরার চেষ্টা করবেন, তবে বেশি দূর যাবেন না, যেহেতু এর সম্পর্কে আমরা তেমন কিছু জানি না, এর পরিধি আমাদের জানা নাই। তাই আমাদের উচিত সরকারি গাইডলাইন মেনে যতটুকু আমাদের যাওয়া সম্ভব ততটুকু আমাদের যাওয়া উচিত, তার বেশি না যাওয়াই ভালো। ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা এক দুঃসাহসিক অভিযানে বেরোচ্ছি, বনের ভিতরে ঢুকতেছি, দেখি কতদূর যাওয়া যায়। তো আপনারা দেখেন আমার খুব সতর্কতার সাথে আমরা বনের ভিতরে ঢুকতেছি গহীন অরণ্যে। আসলে এভাবে ঢোকা ঠিক না বনের ভিতরে। তারপর আমরা
সাহস করে ঢুকতেছি। আমার সাথে আছে অ্যাডভোকেট সাথী। বাঘ থাকতে পারে, আমরা যে কোনো মুহূর্তে বাঘের সামনে। আমরা বাগানের সামনে পড়ে যেতে পারি। তো আপনারা ভালো থাকুন। আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন, যাতে আমরা এই বাঘের হাতে। পাই কিনা। তো দেখতে পাচ্ছেন চারদিকে জঙ্গল আর জঙ্গল। আমরা দুঃসাহসিক অভিযানে বেরিয়েছি। জঙ্গলই মঙ্গল। এখানে যেমন একদিকে বাঘের ভয় আছে, সেইভাবে আপনার আরেকটা ভয় আছে, পথ হারিয়ে যাবার। তো এটা মাথায় রেখে আমাদেরকে ঢুকতে হচ্ছে। যথাযথ গাইডলাইন না থাকলে কেউ এরকম সাহস করে ঢুকবেন না বনের ভিতরে। বনের ভিতরে না ঢোকাই ভালো। যদি আমরা বাঘের দেখা পাই, আমাদের জন্য দোয়া করবেন। তাহলে দেখা গেছে যে আর এই ভিডিও আমরা পাবলিশ করতে পারবো না। বাঘের খাবার আমরা আহত হয়ে যাই। এই জন্য দোয়া করবেন, বাঘ দেখলেও জানি দূর দিয়ে দেখতে পারি, বা বাঘ জানি আমাদের দেখে সালাম দিয়ে চলে যায়। খুব চ্যালেঞ্জিং। আমরা সবে কিন্তু মনের ভিতরে ভয় ভয় কাজ করতেছে আমাদের। হুম। আমাদের একটা অভিযানে বের হয়েছি, আমাদের কিন্তু মনের ভিতরে কিন্তু খুব ভয় কাজ করতেছে। কখন কি হয়, হ্যাঁ, কি এই হয়, যে কি হয়। দেখতেছেন খুব সরু রাস্তা, আমরা যাচ্ছি হামাগুড়ি দিয়ে, হাঁটার মতো স্পেস নাই বললেই চলে। খুব কষ্ট করে যাচ্ছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু শেষ হচ্ছে না পথ। তো আমরা বেশি রিস্ক নিয়ে যাব না ভিতরে, যেহেতু হারিয়ে যেতে পারি। তো আমরা আজকে এই পর্যন্তই থাকবো, বেশি তো যাওয়া ঠিক হবে না। বন্ধুরা, সুন্দরবনে এসে যদি মৌচাকের দেখা না পাই, তাহলে যাত্রাটাই অসম্পূর্ণ থেকে যেত। অবশেষে সেই আশা পূর্ণ হলো। বনের ভিতরের টাওয়ারে মৌচাকের দেখা পেয়ে গেলাম। এই মুহূর্তে আমরা সুন্দরবনের যাত্রা শেষ করে আবার ফিরে এসেছি ট্রলারে। এই ছিল আমাদের সুন্দরবন ভ্রমণের অবিস্মরণীয় কিছু মুহূর্ত। প্রকৃতির এমন নিঃশব্দ সৌন্দর্য, বন্য প্রাণীর অনন্য উপস্থিতি আর নদীখালের রহস্যময়তা, সব মিলিয়ে এ যেন এক জীবন্ত কবিতা। সুন্দরবন শুধু চোখে দেখার বন নয়, এটি অনুভব করার, শ্রদ্ধা করার আর রক্ষা করার একটি অঙ্গীকার। প্রকৃতিকে ভালোবাসুন, পরিবেশকে সচেতনভাবে উপভোগ করুন, আর যেখানে যাবেন সেখানে নিজের চিহ্ন নয়, রেখে আসুন কেবল ভালোবাসা। সুন্দরবনের এই স্মৃতি আমাদের হৃদয়ে রয়ে যাবে আজীবন। আপনি যদি কখনো সুযোগ পান, অবশ্যই আসবেন এই প্রকৃতির কোলে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভ্রমণে আবার দেখা হবে। ততদিন প্রকৃতির সাথে থাকুন, পরিবেশকে ভালোবাসুন। সকলকে ধন্যবাদ।